নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তেলের মধ্যে আপনারা কখনো ডেট শেষ হয়ে যাওয়া এমন ওষুধ ব্যবহার করে দেখেছেন? আশা করছি টিপসগুলি ব্যবহার করলে আপনাদের কিন্তু কাজটা প্রত্যেক দিনে সহজ হয়ে যাবে। চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় বাসন টাসন মাজার পর দেখা যায় আমাদের যে সিঙ্কটা থাকে এইভাবে না জল আটকে যায়, এমনকি জল সহজে সরতেই চায় না, খুবই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তাই আমাদের বাড়িতে এই ধরনের তো পুরনো অনেক গ্লাস থাকে, একটি গ্লাস আপনারা নিয়ে নেবেন। আর যেখানে সিঙ্কের মুখটা রয়েছে মানে পাইপের জায়গাটা, সেই জায়গাটায় গ্লাসটাকে দিয়ে এইভাবে উঁচু নিচু করতে থাকবেন। এইভাবে করলে কি হবে, হাওয়াটা না খুব সহজেই সিঙ্কের মধ্যে যে ছিদ্রটা আছে পাইপে, সেই ছিদ্র দিয়ে পাস হবে হবে এর ফলে যদি পাইপে কোনো নোংরা জমে থাকে, এই অতিরিক্ত যে হাওয়াটা প্রেশারটা পড়ছে সেই কারণে সেই নোংরাটা বের হয়ে যাবে, জলটা খুব দ্রুত তাড়াতাড়ি সরে যাবে, এমনকি আপনাদের কোনো রকম মেকানিক ডাকার প্রয়োজন পড়বে না। দেখুন, অনেক সময় তো সবজি টবজি আমরা যখন ধুই ছোট ছোট টুকরো পড়ে না, এই সমস্যাটি হয়। এই ছোট্ট কাজটি করলেই সমস্যাটা মিটিয়ে নিতে পারবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে আমরা কোনো কিছু হয়তো দেয়ালে হোক কিংবা আমরা কোনো কাঠে হয়তো এইভাবে পেরেক লাগাতে যাই। আর পেরেক লাগাতে গেলে অনেক সময় দেখা যায় হঠাৎ করে আমাদের হাতের আঙুলে বা হাতের নখে মানে হাতুড়ির বাড়ি লেগে যায়, এমনকি বড়সড় দুর্ঘটনাও ঘটে যায়। তাই আমাদের বাড়িতে যেই ধরনের জামা কাপড়ের ক্লিপগুলো থাকে, এই ক্লিপগুলোর মধ্যে আপনারা এইভাবে পেরেকটাকে আটকে নিন। দেখুন, এইভাবে পেরেকটাকে আটকালে খুব সহজেই কিন্তু পেরেকটাকে আপনারা পুঁতে নিতে পারবেন। এইভাবে দেখুন, আমি এবার টাইট করে ধরে নিয়েছি, কত সহজেই আমরা কিন্তু পেরেকটাকে অর্ধেক ঢুকিয়ে নিয়েছি। এবার আমি ক্লিপটা সরিয়ে নিলাম, কোনো রকম হাত দেওয়ার প্রয়োজন নেই আমাদের পেরেকে। আর কত সহজেই আমরা এখানে কাঠের মধ্যে পেরেকটা পুঁতে নিতে পারছি। এইভাবে আপনারা ছোট্ট কাজটি অ্যাপ্লাই করবেন, এতে আপনাদের হাতে কোনো রকম আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকবে না। ভালো লাগলে অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। অনেক সময় এইভাবে দেশলাই কাঠি আমরা ধরাতেই থাকি, ধরতেই চায় না, কোনো কারণে দেশলাই কাঠির মধ্যে জল পড়ে বা ভেজা ভাব চলে আসে, তখন আমরা সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাই বন্ধুরা। তাই ছোট্ট একটি কাজ আপনারা করবেন, দেশলাই কাঠির মধ্যে কখনোই মানে ভেজা ভাব আসবে না, সে গ্রীষ্ম বর্ষা শীত হোক যাই হোক। আমাদের বাড়িতে এই ধরনের যে আইসক্রিম আমরা খাই, এই ধরনের কৌটোগুলো তো আসেই। অনেক সময় এই ধরনের যে কৌটোগুলো আসে আমরা কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না, তা আমরা দেশলাই কাঠিগুলো এই ধরনের কৌটোর মধ্যে রেখে দিতে পারি, কারণ কৌটোটা একেবারে এয়ারটাইট থাকে, কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে পারবে না। আর দেশলাই কাঠি ধরানোর যে বারুদের জায়গাটা আছে, সেই জায়গাটাকে দেখুন আমি কেটে নিলাম। এবার দু সাইডে আমি কি করব, সেলো টেপ নিয়ে নেব। সেলো টেপের সাহায্যে এইভাবে দু সাইডে আমি আটকে দিচ্ছি, তাহলে এটা খুলবে না। এবার আমরা যদি এইভাবে দেশলাই কাঠিগুলোকে আটকে রাখি, কোনোভাবেই কিন্তু এর মধ্যে হাওয়া বাতাস ঢুকতে পারবে না, এমনকি দেশলাই কাঠিগুলো ভেজা ভাব কখনোই আসবে না। এই দেখুন, আমি আগুন ধরিয়েও আপনাদের দেখাচ্ছি, কত সহজেই কিন্তু আমরা আগুনটা ধরিয়ে নিতে পারি। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা হয়তো দুধটা জাল দিতে যাই, দুধটা জাল দিতে গেলে হয়তো খেয়াল করছি না জাল হচ্ছে, যখন দাঁড়িয়ে আছি তখন দুধটা উতলে ওঠে পড়ে না, চোখের নিমেষ যেই হয় দেখা যায় দুধটা উতলে ওঠে পড়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি হাতা টাতা থাকে, আপনারা একটি ঝাঁঝরি হাতা দুধের পাত্রের ওপর এইভাবে দিয়ে দেবেন, দেখবেন দুধটা খুব সুন্দরভাবে উতলাতে থাকবে, এমনকি আপনাদের দুধ কখনোই উতলে ওঠে পড়ে যাবে না। ভালো লাগলে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে আপনারাও পারেন বন্ধুরা। দেখুন কত সুন্দর দুধটা আমার জাল হচ্ছে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। পালং শাক আমরা অনেকেই আছি সেদ্ধ খেতে কিন্তু পছন্দ করি, কিন্তু অনেক সময় কি হয়, ভাতের মধ্যে পালং শাকটা সেদ্ধ করতে দিলে সমস্যাটা যেটা হয়, ভাতের সঙ্গে মিশে যায়। তাই আমাদের বাড়িতে যেই ধরনের সুতো থাকে, সুতো নিয়ে নেবেন, সুতোর সাহায্যে পালং শাকটাকে খুব ভালো করে এইভাবে আপনারা পেঁচিয়ে নিন। এইভাবে যদি আপনারা পেঁচিয়ে নেন সুতো দিয়ে,
তাহলে পালং শাকটা আপনারা যাতেই সেদ্ধ করুন কখনোই কিন্তু মিশবে না। এই দেখুন আমি ফেনা ভাত রান্না করছি, ভাতের মধ্যে পালং শাকটাকে দিয়ে দেব। এর ফলে খুব সহজেই ভাতের ওপরের থেকে পালং শাকটাকে তুলে নিতে পারবো, কোনো রকম সমস্যা আমাদের হবে না। অবশ্যই ছোট্ট টিপসটি আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা রুটি খেলে না গ্যাস অম্বল হয়, অ্যাসিডিটি হয়ে যায়, গলা বুক জ্বালা করে। তাই এই ছোট্ট কাজটি করবেন আপনারা, কখনোই সমস্যা হবে না। সামান্য পরিমাণ একটু হিং, সামান্য বন্ধুরা, বেশি নয়, এই দেখুন সামান্য পরিমাণ একটু হিং আপনারা যখন রুটির আটা মাখবেন তার মধ্যে একটু দিয়ে দেবেন। এতে দেখবেন আপনাদের গ্যাস অম্বল হবে না, সেই সঙ্গে আপনাদের যে গলাপুক জ্বালা করে সেটাও হবে না। অনেক সময় একটা একটা করে রুটি লেচি করতে অনেকটা সময় লাগে, তাই আপনারা রুটির যে লেচি করবেন সেই আটাটাকে ব্যালন জ্যাকের ওপর এইভাবে ছড়িয়ে নিন। তারপর এখানে আমি একটি গ্লাসে আটা লাগিয়ে নিয়েছি, গ্লাস দিয়ে এইভাবে দেখুন রুটি তৈরি করার আমি এখানে লেচিটা কেটে নিচ্ছি। এইভাবে যদি আমরা রুটি তৈরি করার লেচি কাটি বন্ধুরা, খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আমরা অনেকগুলো রুটি তৈরি করার লেচি কেটে নিতে পারি। এমনকি আরও যে সুবিধা হবে, প্রত্যেকটা রুটি তৈরি করার লেচি সমান হবে, কোনোটা ছোট বা কোনোটা বড় কিন্তু হবে না। সেই সঙ্গে আমাদের রুটিগুলোও কিন্তু একই মাপের হবে, ছোট বড় হওয়ার সমস্যা থাকবে না। আর হাতে নিয়ে দেখুন রুটি তৈরি করার লেচিগুলোকে আমাদের কিন্তু গোল করার কোনো রকম প্রয়োজন পড়বে না। ভালো লাগলে আপনারাও কিন্তু ছোট্ট টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি উপকার পাবেন। চলুন পরের টিপসটি যেটা আছে আমরা দেখি না, বাকি অংশ যেটা আছে না সেটা দিয়েও কিন্তু আবার আমরা রুটি তৈরি করার লেচি করে নেব। অনেক সময় কুমড়ো আমরা অনেকটা পরিমাণ বাজার থেকে কিনে নিয়ে আসি, হয়তো পুরোটা কুমড়ো আমরা রান্না করি না, তখন সমস্যাটা কী হয়, এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিলে কাটা অংশটা না দেখা যায় একেবারে কাটা অংশটা শুকিয়ে যায়, কালো হয়ে যায়, যখন আবার দ্বিতীয়বার রান্না করতে লাগে সেই অংশটাকে কেটে বাদ দিতে লাগে। তাই আপনারা সামান্য পরিমাণ তেল, সরিষার তেল হোক, রান্নার তেল, যে কোনো তেল নিয়ে নেবেন, কাটা অংশে খুব ভালো করে এইভাবে আপনারা তেলটা লাগিয়ে দিন। এইভাবে তেলটা লাগিয়ে তারপর ফ্রিজে রাখুন, কাটা অংশটা কালো হবে না, একেবারে কিন্তু ফ্রেশ থাকবে। এখানে দেখুন গ্যাসের উপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সরিষার তেল। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ওষুধ থাকে, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, কোনো কাজেই ব্যবহার করি না, সেই ধরনের ওষুধ এখানে আমি নিয়ে নিয়েছি। এই ওষুধটাকে হালকা তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম, কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন ওষুধটা নরম হয়ে যাবে। এইভাবে চামচ দিয়ে হালকা একটু চাপ দিলেই ওষুধটা খুব সুন্দরভাবে কিন্তু দেখবেন তেলের সঙ্গে পাউডার হয়ে মিশে যাবে। গ্যাস বন্ধ করে দেব। এখানে আমি একটি প্রদীপ নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই দেখুন যে প্রদীপ আমি নিয়েছি সেই প্রদীপের মধ্যে ওষুধ মেশানো এই তেলটাকে আমি দিয়ে দিলাম। এই দেখুন এই তেলটাকে আমি দিয়ে দিলাম। এবার আমাদের কি করতে হবে, সলতে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, বা সলতে না থাকলে তুলো নিয়ে নিন, এইভাবে পাকিয়ে নেবেন। তারপর এই ওষুধ মেশানো তেলের সঙ্গে তুলোটাকে মিশিয়ে আপনারা এইভাবে প্রদীপ ধরিয়ে নিন। কারণ এই শীত চলে যাচ্ছে, এই সময় কিন্তু মশার উৎপাতটা খুব বেড়ে যায়। তাই আমরা নানা ধরনের কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই এইভাবে আপনারা একটি প্রদীপ তৈরি করে যেখানে মশার উৎপাত বেশি সেই জায়গাটায় জ্বালান, দেখবেন মশার হাত থেকে খুব সহজেই রেহাই পাবেন।